আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলিত প্রাণ গল্পের দ্বিতীয় পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। প্রাণকে মুখ ঘুরিয়ে নিতে দেখে নয়ন বলে ওঠে, কি হলো, কথা বলছো না কেন? তোমার এই অবস্থা কিভাবে হলো? আর হঠাৎ না কাউকে কিছু না জানিয়ে বাংলাদেশে চলে আসলে যে, সব কি ঠিক আছে? শুটিংয়ে কোনো প্রবলেম হয়নি তো? কথাটা বলে নয়ন প্রাণের এক হাত মুঠোয় পুড়ে নিয়ে বলে, কথা বলো প্লিজ। তুমি আদৌ জানো কাল সারাদিন তোমায় মোবাইলে পাইনি বলে কতটা চিন্তিত ছিলাম আমি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? না তোমাকে কলে পাচ্ছিলাম, না তোমার অ্যাসিস্ট্যান্ট শিলাকে। মাথায় কি সব অশুভ চিন্তায় ঘুরছিল জানো? না ঠিকমতো শুটিং করতে পেরেছি, না ঘুমাতে পেরেছি। রাতেও তোমার চিন্তায় ছটফট করেছি শুধু। কতবার যে ফোন লাগিয়েছি তার হিসাব নেই। সকালে যখন শিলা ফোন করে জানালো তুমি বাংলাদেশে, বিশ্বাস করো এক মুহূর্ত বিলম্ব করেনি, সোজা তোমার কাছে চলে এসেছি। নয়নের দিকে না তাকালেও তার বলা প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনল প্রাণ। বুঝল নয়নের বলা প্রত্যেকটা শব্দ, বর্ণ, বাক্য মিথ্যে এবং বানোয়াট। সাদা মিথ্যে যাকে বলে, তার কথায় সত্যতা নামক বস্তুটি নেই কিয়দংশ পরিমাণও। আদৌ কখনো ছিল কিনা কে জানে। অথচ সে যদি কাল রাত স্বচক্ষে সত্যের দর্শন না করত, প্রতিবারের মতো অনায়াসে নয়নের কথা বিশ্বাস করে তাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিত। আবেগে ভেসে ভালোবাসি বলে উঠত। কথাটা ভেবেই প্রাণের ঠোঁটের কোণ ঘেঁষে ফুটে উঠল শ্লেষের হাসি। নয়ন সেই হাসি খেয়াল করল না তেমন, নিজের মতো পুনরায় বলে উঠল, একবার জানালে কি খুব ক্ষতি হতো? তুমি আসছো, আমি নিজে গিয়ে তোমায় নিয়ে আসতাম। কেন জানালে না আমায় জান? আর কথা বলছো না কেন তুমি? কোনো কারণে কি রাগ করে আছো আমার ওপর? বলো। এক পলক নয়নের মুঠোয় নিজের হাতটির দিকে তাকিয়ে ছাড়িয়ে নিল সে। এসব ন্যাকামো আর নিতে পারছে না সে। ইচ্ছে তো করছে এখনই নয়নের গালে 4টে চড় লাগিয়ে তাকে গলা ধাক্কা দিয়ে নিজের বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু এসব করে যে কোনো বিশেষ লাভ হবে না তা প্রাণ জানে, বরং অল্পতে বেঁচে যাবে। সে তো নয়নের কঠোরতম শাস্তি চায়, দেখতে চায় তাকে সর্বক্ষণ মরণ যন্ত্রণায় কাতরাতে। এত সহজে তো ছাড় দিবে না সে তাকে। প্রাণ নিজেকে যথাসাধ্য চেষ্টা করে শান্ত করার। শোয়া থেকে উঠে বসে ঠোঁটের কোণে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই গতকাল সকালে রওনা দিয়েছিলাম ভার্জিনিয়া থেকে। ভেবেছিলাম গভীর রাতে এসে তোমাকে চমকে দিব, বাট মাঝ রাস্তায় ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায় সেটা আর সম্ভব হলো না। কথাটা শুনে নয়ন কিছুটা ঘাবড়ে গেল ঠিকই, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে আবেগ মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে, কি যে করো না তুমি? কে বলেছে আমায় এত ভালোবাসতে? এতটা পাগলামি কেউ করে? এখন হলো তো অ্যাক্সিডেন্ট, নেক্সট টাইম এমন পাগলামি করলে খবর আছে তোমার। আমার কাছে তুমি এবং তোমার ভালোবাসা সবচেয়ে বেশি মূল্যবান, আর কিছু না। তোমার উপর কোনো আঘাত আমি সহ্য করতে পারবো না প্রাণ। কথাটা বলে নয়ন প্রাণের সান্নিধ্যে এসে তাকে নিজের বাহুদ্বয়ে আবদ্ধ করতে চাইলে প্রাণ কিছুটা সরে আসে। প্রাণের এমন কাণ্ডে নয়ন ভ্রুকুটি একত্রিত করে তাকায়, দৃষ্টিতে স্পষ্ট কৌতূহল। প্রাণ ধীর কণ্ঠে বলে, সারা শরীরে প্রচণ্ড ব্যথা, তাই। নয়ন কথার বিপরীতে কিছু বলার পূর্বেই পিছন থেকে জেসিকার কণ্ঠ ভেসে এলো, আরে এসব কিভাবে হলো? তুই ঠিক আছিস তো প্রাণ? কথাটা বলেই জেসিকা কিছুটা অস্থির ভঙ্গিতে এগিয়ে এলো। নয়নের বিপরীত পাশে বসে এক পলক নয়নের দিকে তাকিয়ে পুনরায় প্রাণের দিকে মনোযোগ দিল। কি অবস্থা করেছিস নিজের, ইস! প্রাণ জেসিকার পানে শ্লেষাত্মক চাহনি তাক করে বলে, তুই এত সকালে এখানে, মানে আমার ব্যাপারে জানলি কিভাবে? জেসিকা স্মিথ কণ্ঠে বলে, নয়নের কাছ থেকে জেনেছিলাম তুই বাংলাদেশে চলে এসেছিস, তাই দেখা করতে এসেছিলাম। আর এখানে এসে দেখলাম তোর এই অবস্থা। প্রাণ ইচ্ছে করেই বিষয়টা ঘাটতে চাইল না, তাই ছোট করে বলল, ওহ আচ্ছা। জেসিকা নিজের মুখ খোলার পূর্বেই আকস্মিক নয়ন বলে উঠল, আমি জানি তোমরা দুজন কত ক্লোজ, তাই আগেভাগে আমি ওকে জানিয়ে দিয়েছিলাম। প্রাণ আর চোখে একবার জেসিকার দিকে তাকিয়ে নয়নের দিকে তাকিয়ে বলল, ভালো করেছ। জেসিকা এবার উদ্গ্রীব হয়ে বলে, এখন বল এসব কিভাবে হলো? প্রাণ নয়নকে যেই ঘটনা বলেছিল ঠিক সেটাই পুনরাবৃত্তি করে জেসিকাকে বলল। দুইজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা চলার পর প্রাণ বলে ওঠে, আহ জেসিকা, একটু আশামাকে ডেকে দে না, ওয়াশরুম যাব আমি। প্রাণের কথা শুনে পাশ থেকে নয়ন বলে ওঠে, আশামাকে ডাকতে হবে কেন? আমি তোমায় ওয়াশরুম নিয়ে যাচ্ছি। প্রাণ নাকচ করে বলল, খামাখা এত কষ্ট করার দরকার নেই, নিজের শ্রম শক্তি বাঁচাতে শিখো, পরবর্তীতে কাজে আসবে। এখন আশামাকে ডেকে দাও, সে নিয়ে যাবে নে। নয়ন সম্পূর্ণ কথা অগ্রাহ্য করে ধমকের সুরে বলে, বেশি কথা বলো তুমি, বলছি তো আমার সাথে যেতে। প্রাণ অমিনেশ দৃষ্টিতে তাকালো। নয়নের এমন আচরণ আর অভিব্যক্তি দেখে যে কেউ নিঃসন্দেহে বলে উঠবে প্রাণকে সে চোখে হারায়, প্রতি মুহূর্ত তার চিন্তায় কাটায়। অথচ এই কথায় সত্যতা নেই বিন্দুমাত্র, সবটাই নিপুণ অভিনয়। এটা এখন প্রাণের চেয়ে ভালো কে জানে। তবে এই মিথ্যের খাতায় এখন সেও নাম লেখাতে প্রস্তুত। দেখতে চায় সে জল কতটুকু গড়ায়।
নয়ন দ্বিতীয়বার একই কথা বলতে প্রাণ আর কথা বাড়ায় না। নয়নের হাত ধরেই এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। প্রাণ ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে পুনরায় ওকে ধরে বিছানায় বসিয়ে দিল। এর মাঝে আশা বেগম এসে সবাইকে নাস্তার কথা বললে নয়ন ব্যস্ত ভঙ্গিতে বলে, প্রডিউসার ফোন করেছিল আশামা, ঘণ্টাখানেকের মাঝে একটা শুটিং আছে জানিয়েছে, আমার এখনই বেরুতে হবে, অন্য আরেকদিন তোমার হাতের নাস্তা খাবো নে, আজ আসি। নয়নের কথা শেষ হতে না হতেই জেসিকা বলে ওঠে, আমিও এখন বেরোবো আন্টি, 11টায় একটা মেডেলিং শো আছে আমার। প্রাণ নিষ্পলক দুইজনের দিকে তাকিয়ে থাকল, বলল না কিছু। জেসিকা নয়নের দিকে তাকিয়ে বলে, নয়ন তুমি কোন দিকে যাবে? উত্তরার দিকে। কেন? জেসিকা মৃদুস্বরে বলে, তাহলে আমাকে একটু কষ্ট করে বনানীতে নামিয়ে যেতে পারবে? আমার গাড়িতে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল বলে এখানে আসার পর সেটা ড্রাইভারকে দিয়ে সার্ভিসিংয়ে পাঠিয়ে দিয়েছি। নয়ন নিজের পোশাক একবার ঝেড়ে নিয়ে বলে, আচ্ছা চল, আমি নামিয়ে দিবনে। জেসিকা এবার প্রাণের দিকে তাকিয়ে বলে, আমি তোর উডবির সাথে গেলে তোর আবার কোনো সমস্যা হবে না তো? প্রাণ কিয়ত পরিমাণ হেসে বলে, আজব তো, তুই আর আমার ভালোবাসায় ভাগ বসাচ্ছিস না, জাস্ট হেল্প চাইছিস, তাতে সমস্যা কেন হবে? কথাটা শুনে নয়ন বিষম খেয়ে ওঠে কিছুটা। টপিক চেঞ্জ করার জন্য গলাটা ঝেড়ে বলে ওঠে, প্রাণ আমি এখন আসি, রাতে যদি ফ্রি হতে পারি তাহলে আসবো আমি। প্রাণ কোনো দ্বিরুক্তি করে না, হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এদিকে জেসিকা কিছুটা ফুঁসে উঠলেও সেটা চেপে গেল। ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে প্রাণ আর আশা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল নয়নের পিছে পিছে। আর তাদের যাওয়ার পানেই প্রাণ তাকিয়ে রইল নিষ্পলক, আনমনে বিড়বিড় করে উটারুল্য করল, কি নিখুঁত নিদারুণ অভিনয়, প্রশংসা না করে থাকতেই পারলাম না। তবে চিন্তা নেই, খালি মুখে শুধু প্রশংসা করে যাব না, সময় হলে উপহারও দিয়ে যাব। কথাগুলো আওড়ানোর মাঝে আঁখি পল্লব হতে টুপ করে ঝরে পড়ল দুফোঁটা অশ্রুকণা। আশা বেগম প্রাণের কাছে এসে খুব আদুরে হাতে অশ্রুটুকু মুছে দিয়ে বলেন, মূল্যবান সম্পদগুলো এভাবে ঠুনকো বস্তুর ওপর অপচয় করতে নেই, তারা কখনো মর্যাদা দিতে জানে না। কথাটা শুনে প্রাণ দৃষ্টি তুলে আশা বেগমের দিকে স্থির করল। একটু আগে যখন নয়ন আর জেসিকা ছিল তখন সে খেয়াল করে আশা বেগমের ক্ষোভপূর্ণ ঘৃণিত চাহনি। অভিব্যক্তিতে ছিল রাগান্বিত ভাব স্পষ্ট, কিন্তু সেটা প্রকাশ্যে আসতে দেয়নি সে। খুব সূক্ষ্মভাবে নিজেকে সংযত করে তাদের সামনে দাঁড়িয়েছিল সে। তাকে দেখেই ভেঙে গুড়িয়ে যাওয়া মানবীটি নতুন দমে সাহস সঞ্চার করতে পেরেছিল প্রতারকদের সামনে টিকে থাকার, নিজের মনোবল মজবুত করার। আজ এই মানুষটি পাশে না থাকলে বোধহয় মিনিটেই চিত্তের ন্যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তাদের সামনে, হেরে যেত খুব বিশ্রীভাবে। প্রাণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, খুব শিগগিরই অধমের পতন হবে আশামা, সব কিছুর হিসাব নিয়ে ছাড়ব আমি, সব কিছুর। আশা বেগম প্রাণের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, সব হবে, চিন্তা করিস না। অন্যায় করে কেউ কি পার পেয়েছে আজ অবধি? পাইনি, তাই আপাতত এই বিষয়ে রাখ, আমি খাবার আনছি, খেয়ে নে। প্রাণ নাকচ করে বলে, খেতে ইচ্ছে করছে না আশামা। আশা বেগম রোশানল দৃষ্টিতে তাকিয়ে কঠোর কণ্ঠে বললেন, কোনো কথা না, নাস্তা আনছি আমি, খাইয়ে দিব, কোনো কথা না। কথাটা বলেই আশা বেগম রুম থেকে বেরিয়ে গেলেন। মিনিট কয়েক পরই প্লেটে নাস্তা সাজিয়ে নিয়ে এলেন প্রাণের জন্য। অতঃপর খুব যত্নে সম্পূর্ণ খাবারটুকু খাইয়ে দিলেন। খাওয়া শেষে বললেন, বড় সাহেব ফোন করেছিলেন, তোর সাথে কথা বলতে চাইছিলেন। প্রাণের ম্রিয়মান কণ্ঠ, হঠাৎ বাবার মেয়ের কথা মনে পড়ল কি করে? বিশেষ কিছু আছে নাকি সামনে? এছাড়া তো তার আমার কথা মনে পড়ার কথা না। আমাকে বলেনি কিছু, তুই একবার সময় করে ফোন দিয়ে নিস। প্রাণ কোনো প্রত্যুত্তর করল না। আনমনে জানালার বাইরে তাকিয়ে নীলাভোরাকাশের সমান্তরালে মিশে যাওয়া সবুজ পাতার আঁকে বাঁকে কিছু খুঁজে বেড়াল। আশা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটা ঔষধ প্রাণের হাতে ধরিয়ে দিয়ে বলে, খেয়ে নে। প্রাণ এবার বিরক্তিতে মুখ কুঁচকে বলে, আবার কেন? আশা বেগমের সোজাসাপটা জবাব, আমি বলেছি তাই। আশা বেগমের এমন কথায় প্রাণ এবার দ্বিরুক্তি করতে পারল না, চুপচাপ খেয়ে নিল ঔষধটা। তা দেখে আশা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তোমার এই অবস্থা কেন প্রাণ? কি হয়েছিল? আর তুমি বাংলাদেশে কবে আসলে? আমাকে জানালে না কেন? নয়নে মুখশ্রী স্পষ্টভাবে অক্ষি কাছে ভেসে উঠতেই প্রাণের ঘুম ছুটে গেল। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকল নয়নের উদ্বিগ্ন শঙ্কিত চেহারাটির দিকে। অতঃপর ধীরে ধীরে গতরাতের তিক্ত স্মৃতিগুলো মনমস্তিকে হানা দিতেই বক্ষস্থল দুমড়ে মুচড়ে উঠল। ক্ষোভের অগ্নিশিখা দাপাদাপি করে ছড়িয়ে পড়ল শিরায় উপশিরায়। নেত্রযুগল হয়ে উঠল ঈষদ রক্তিম। বিতৃষ্ণায় দৃষ্টি ঘুরিয়ে নিল প্রাণ, ঘৃণায় শরীর কেঁপি চেপে উঠছে যেন। প্রাণকে মুখ ঘুরিয়ে নিতে দেখে নয়ন বলে ওঠে, কি হলো, কথা বলছো না কেন? তোমার এই অবস্থা কিভাবে হলো? আর হঠাৎ না কাউকে কিছু না জানিয়ে বাংলাদেশে চলে আসলে যে, সব কি ঠিক আছে? শুটিংয়ে কোনো প্রবলেম হয়নি তো? কথাটা বলে নয়ন প্রাণের এক হাত মুঠোয় পুড়ে নিয়ে বলে, কথা বলো প্লিজ। তুমি আদৌ জানো কাল সারাদিন তোমায় মোবাইলে পাইনি বলে কতটা চিন্তিত ছিলাম আমি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? না তোমাকে কলে পাচ্ছিলাম, না তোমার অ্যাসিস্ট্যান্ট শিলাকে। মাথায় কি সব অশুভ চিন্তায় ঘুরছিল জানো? না ঠিকমতো শুটিং করতে পেরেছি, না ঘুমোতে পেরেছি। রাতেও তোমার চিন্তায় ছটপট করেছি শুধু।
কতবার যে ফোন লাগিয়েছি তার হিসেব নেই। সকালে যখন শিলা ফোন করে জানালো তুমি বাংলাদেশে, বিশ্বাস করো এক মুহূর্ত বিলম্ব করিনি, সোজা তোমার কাছে চলে এসেছি। নয়নের দিকে না তাকালেও তার বলা প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনল প্রাণ। বুঝল নয়নের বলা প্রত্যেকটা শব্দ, বর্ণ, বাক্য মিথ্যে এবং বানোয়াট, সাদা মিথ্যে যাকে বলে। তার কথায় সত্যতা নামক বস্তুটি নেই, কিয়ধ্বংস পরিমাণও। আদৌ কখনো ছিল কিনা কে জানে। অথচ সে যদি কালরাত স্বচক্ষে সত্যের দর্শন না করত, প্রতিবারের মতো অনায়াসে নয়নের কথা বিশ্বাস করে তাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিত, আবেগে ভেসে ভালোবাসি বলে উঠত। কথাটা ভেবেই প্রাণের ঠোঁটের কোণ ঘেঁষে ফুটে উঠল শ্লেষের হাসি। নয়ন সেই হাসি খেয়াল করল না, তেমন নিজের মতো পুনরায় বলে উঠল, একবার জানালে কি খুব ক্ষতি হতো? তুমি আসছো, আমি নিজে গিয়ে তোমায় নিয়ে আসতাম। কেন জানালে না আমায় জান? আর কথা বলছো না কেন তুমি? কোনো কারণে কি রাগ করে আছো আমার উপর? বলো। এক পলক নয়নের মুঠোয় নিজের হাতটির দিকে তাকিয়ে ছাড়িয়ে নিল সে। এসব ন্যাকামো আর নিতে পারছে না সে। ইচ্ছে তো করছে এখনই নয়নের গালে 4টে চড় লাগিয়ে তাকে গলা ধাক্কা দিয়ে নিজের বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু এসব করে যে কোনো বিশেষ লাভ হবে না তা প্রাণ জানে, বরং অল্পতে বেঁচে যাবে। সে তো নয়নের কঠোরতম শাস্তি চায়, দেখতে চায় তাকে সর্বক্ষণ মরণ যন্ত্রণায় কাতরাতে। এত সহজে তো ছাড় দিবে না সে তাকে। প্রাণ নিজেকে যথাসাধ্য চেষ্টা করে শান্ত করার। শোয়া থেকে উঠে বসে ঠোঁটের কোণে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই গতকাল সকালে রওনা দিয়েছিলাম ভার্জিনিয়া থেকে। ভেবেছিলাম গভীর রাতে এসে তোমাকে চমকে দিব, বাট মাঝ রাস্তায় ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায় সেটা আর সম্ভব হলো না। কথাটা শুনে নয়ন কিছুটা ঘাবড়ে গেল ঠিকই, কিন্তু পরমুহূর্তে নিজেকে সামলে আবেগ মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে, কি যে করো না তুমি? কে বলেছে আমায় একটু ভালোবাসতে? এতটা পাগলামি কেউ করে? এখন হলো তো অ্যাক্সিডেন্ট, নেক্সট টাইম এমন পাগলামি করলে খবর আছে তোমার। আমার কাছে তুমি এবং তোমার ভালোবাসা সবচেয়ে বেশি মূল্যবান, আর কিছু না। তোমার উপর কোনো আঘাত আমি সহ্য করতে পারবো না প্রাণ। কথাটা বলে নয়ন প্রাণের সান্নিধ্যে এসে তাকে নিজের বাহুদ্বয়ে আবদ্ধ করতে চাইলে প্রাণ কিছুটা সরে আসে। প্রাণের এমন কাণ্ডে নয়ন ভ্রুকুটিতে একত্রিত করে তাকায়, দৃষ্টিতে স্পষ্ট কৌতূহল। প্রাণ ধীর কণ্ঠে বলে, সারা শরীরে প্রচণ্ড ব্যথা, তাই। নয়ন কথার বিপরীতে কিছু বলার পূর্বেই পিছন থেকে জেসিকার কণ্ঠ ভেসে এলো, আরে এসব কিভাবে হলো? তুই ঠিক আছিস তো প্রাণ? কথাটা বলেই জেসিকা কিছুটা অস্থির ভঙ্গিতে এগিয়ে এলো। নয়নের বিপরীত পাশে বসে এক পলক নয়নের দিকে তাকিয়ে পুনরায় প্রাণের দিকে মনোযোগ দিল। কি অবস্থা করেছিস নিজের? ইস! প্রাণ জেসিকার পানে শ্লেষাত্মক চাহনি তাক করে বলে, তুই এত সকালে এখানে? মানে আমার ব্যাপারে জানলি কিভাবে? জেসিকা স্মিত কণ্ঠে বলে, নয়নের কাছ থেকে জেনেছিলাম তুই বাংলাদেশে চলে এসেছিস, তাই দেখা করতে এসেছিলাম, আর এখানে এসে দেখলাম তোর এই অবস্থা। প্রাণ ইচ্ছে করেই বিষয়টা ঘাটতে চাইল না, তাই ছোট করে বলল, ও আচ্ছা। জেসিকা নিজের মুখ খোলার পূর্বেই আকস্মিক নয়ন বলে ওঠে, আমি জানি তোমরা দুজন কত ক্লোজ, তাই আগে ভাগে আমি ওকে জানিয়ে দিয়েছিলাম। প্রাণ আলচোখে একবার জেসিকার দিকে তাকিয়ে নয়নের দিকে বলল, ভালো করেছ। জেসিকা এবার উদ্গ্রীব হয়ে বলে, এবার বল এসব কিভাবে হলো? প্রাণ নয়নকে যেই ঘটনা বলেছিল ঠিক সেটাই পুনরাবৃত্তি করে জেসিকাকে বলল। দুইজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা চলার পর প্রাণ বলে ওঠে, জেসিকা, একটু আশামাকে ডেকে দে না, ওয়াশরুম যাব আমি। প্রাণের কথা শুনে পাশ থেকে নয়ন